জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার রায়ে দুজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন আসামি হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায় ঘোষণার শুরুতেই ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বলেন, আবু সাইদ ২ হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি বুঝতে পারেননি তার সামনে অমানুষরা দাঁড়িয়েছিল। এদিকে রায় ঘোষণার পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, প্রসিকিউশন কোনো চার্জ প্রমাণে ব্যর্থ হয়নি, পূর্ণাঙ্গ রায় পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যাদের অপরাধের সাথে সম্পৃক্ততা আছে তাদেরকেই আসামি করা হয়েছে। দর্শক, আমরা সরাসরি ট্রাইব্যুনালে যেতে চাই, সেখানে আসামি পক্ষের আইনজীবী এই মুহূর্তে কথা বলছেন, আমরা সরাসরি সেখানে চলে যাব। হিসেবে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি বলে থাকে যে এই ধরনের 12 বোর শটগানের কার্টিজ দ্বারা মানুষের স্কিনের কোনো ক্ষতি হবে না বা নন হ্যাজার্ডাস, তাহলে এক ধরনের বিবেচনা আসতো। এই যে বিষয়গুলো সহ 20টি পয়েন্টে যে আর্গুমেন্ট করেছি, সেই বিষয়গুলো জানতে পারবো না, কারণ অনারেবল ট্রাইব্যুনাল শুধুমাত্র সাবস্ট্যান্স অফ দ্য ফাইন্ডিংস অ্যাজ ওয়েল অ্যাজ অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট ঘোষণা করেছেন। সেই অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট অনুসারে আমাদের কন্ডাক্টেড 29 নম্বর আসামি একটি চার্জে হাজতবাস এবং হাজতবাসকালীন বা আন্ডারগন, আর বাকি চার্জগুলো থেকে খালাস পেয়েছেন। আর 8 এবং 9 নম্বর আসামি মোট 5টি চার্জে অভিযুক্ত হয়ে ট্রায়ালের সম্মুখীন হয়েছিলেন। তার 4টি চার্জ হইতে 2 জনে খালাসপ্রাপ্ত হয়েছেন। মাত্র একটি চার্জে তাদের 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমরা ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে, যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। আমাদের আর্গুমেন্ট অনুসারে এবং যে ডকুমেন্টটা আনা দরকার ছিল, অর্থাৎ যে সময়ের এই যে 12 বোর শটগানের গুলি করার যে অভিযোগ, অর্থাৎ ঘটনার যে তারিখ, তার আগে ডেফিনেটলি তৎকালীন সরকার এটা কিনেছিলেন। তাহলে এটা বাংলাদেশ সরকার একটা ক্রয় কমিটির মাধ্যমে যে গুলিগুলো কেনেন, 12 বোর শটগান বা অন্যান্য অস্ত্র, প্রত্যেকটি অস্ত্রের একটা টেকনিক্যাল স্পেসিফিকেশন থাকে। সেই টেকনিক্যাল স্পেসিফিকেশনের ডকুমেন্টটা তলব দেওয়ার জন্য আবেদন দিয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল যেহেতু আনেনি, তাহলে এখানে একটা সন্দেহ থেকে যায়, এবং এই সন্দেহটা আরও একটি বিষয়ে স্পষ্টীকরণ করে। সেটা কোনটি? সেটা হলো যে তার জব্দকৃত গেঞ্জির অংশে গুলির ছিদ্র নাই। আরেকটি বড় বিষয় হলো, একটি মানুষ যদি গুলিতে আহত বা নিহত হয়, তাহলে তার দেহে যে অংশে গুলি লাগবে সেই অংশে কিন্তু টেম্পোরারি ক্যাভিয়েশন হবে। এটাই মেডিকেল সায়েন্সের কথা। সেই টেম্পোরারি ক্যাভিয়েশনের অনুপস্থিতি অ্যাজ ওয়েল অ্যাজ ভিকটিম অর্থাৎ আবু সাইদের ডেড বডির এক্স-রে এবং রেডিওস্কোপিক টেস্ট না করার কারণে তার দেহে গুলির কার্তিজের কোনো অংশ ছিল কিনা সেটাও কিন্তু আমাদের অজানা। এই যে অজানা, এটুকুই আমাদেরকে সন্দেহের স্কোপ তৈরি করে দেয় যে হয়তো সে গুলিতে মারা। দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদের মামলার রায়ের প্রতিক্রিয়া আসামি পক্ষের আইনজীবী এতক্ষণ ট্রাইব্যুনালে কথা বলছিলেন, আমরা সরাসরি সেখানে ছিলাম। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অস্ত্র ও বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে আদাবর থানায় মামলাটি করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মহসিন এই রায় ঘোষণা করেন। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার বিবরণীতে জানানো হয়, 2024 সালের 7 নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র‍্যাব 2।
তখন পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। এই সময় তার বাসা থেকে 4 রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব। ঘটনার পরদিন আদাবর থানায় ফয়সালের বিরুদ্ধে র্যাবের হাবিলদার মশিউর রহমান বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। চলছে বগুড়া 6 আসনের উপনির্বাচন এবং শেরপুর 3 আসনের স্থগিত নির্বাচনের ভোট গ্রহণ। দুটি আসনেই অনিয়মের অভিযোগ করেছেন জামাত প্রার্থীরা, আর বিএনপি প্রার্থীরা বলছেন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু আছে। সাধারণ ভোটাররা জানান তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন, তবে ভোটার উপস্থিতি স্বাভাবিক সময়ের চেয়ে কম ছিল। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভোটার উপস্থিতি কম হলেও সকাল ঠিক 7:30টায় শুরু হয় ভোট গ্রহণ। ভোটাররা জানান নির্বাচনের শৃঙ্খলা নিয়ে কোনো অশান্তি নেই। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি ভালো, ভোটারদের উপস্থিতি সকাল থেকেই মোটামুটি ভালো দেখা যাচ্ছে। ইন দি মিন টাইম লোকজন চলে যাচ্ছে, এখানে আসতেছে এবং ভোট ভালো হবে ইনশাল্লাহ। সকালেই বগুড়া শহরের সেউজগাড়ি কেন্দ্রে ভোট দিতে আসেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের জানান নানানভাবে নির্বাচন দলীয়করণ করা এবং সরকারি সুবিধা নেওয়ার চেষ্টা করছে সরকারি দল। জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে অভিযোগ পাঠিয়েছি, জেলা প্রশাসনকে অভিহিত করেছি, এসপি মহোদয়কে অভিহিত করেছি এবং আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, নির্বাচনের রেজাল্ট শিট এই সকালবেলা এজেন্টের কাছ থেকে বাধ্যতামূলক কেন সই নেওয়া হবে, স্বাক্ষর কেন না হবে? রেজাল্ট কি এখনই ঘোষণা করবেন তারা? এদিকে শহরের হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি সাংবাদিকদের জানান নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু রয়েছে। এখানে সবাই সৌহার্দ্যপূর্ণমূলকভাবে আমরা প্রচার করেছি, কোনো বাধাবিঘ্ন হয়নি। ইনশাল্লাহ আজকের এই নির্বাচনটা অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ জনগণ সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করবে। শেরপুরের জেলা প্রশাসকের হিসেবে বেলা 12টা পর্যন্ত ভোট পড়েছে 26%। প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠু ভোট দেন ভোটাররা। সকালে তাঁতিঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। এ সময় তিনি সাংবাদিকদের জানান সকালে কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। হাই স্কুলের 3 তলায় বলছে আমার এজেন্ট নাই, অথচ গতকাল রাত পর্যন্ত এজেন্ট ছিল। রাত্রে এজেন্টদেরকে হুমকি দেওয়া হয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে, এবং একজন বিএনপির নেতা এখানে বলেছে কোনো এজেন্ট ভিতরে ঢুকতে পারবে না, আমরা নিজেরা সিল মেরে নেব। অলরেডি সিল মারা শুরু হয়ে গেছে। তবে ভোটার এবং অন্যান্য প্রার্থীদের সঙ্গে কথা বলে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। সকাল 9 তারিখে এসে ভোট দিলাম, ইচ্ছা মতো ভোট দিয়েছি, কোনো সমস্যা নেই। মনের মতো যে প্রার্থী আমাদের পছন্দ আমরা এই প্রার্থীরই ভোটটা দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেয় শূন্য হয় বগুড়া 6 আসন। এছাড়া 4 ফেব্রুয়ারি নির্বাচনী তফসিলের মধ্যে জামায়াত প্রার্থী অসুস্থতাজনিত কারণে মারা গেলে নির্বাচন স্থগিত হয় শেরপুর 3 আসনে। শাকিলা শম্পা, 71। দর্শক, বগুড়া 6 আসনের উপনির্বাচনের সর্বশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়। জয়, একটু জানতে চাই, আমরা প্রতিবেদনে দেখছিলাম স্বাভাবিকের থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম। এখন আপনি কেমন দেখছেন ভোটারদের উপস্থিতি, আর একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে, সব মিলে একটু বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি এখন রয়েছে ভিটিটিআই ভোট কেন্দ্রে এবং এখানে মোট ভোটার 3280 জন, এবং এর মধ্যে কিন্তু ইতিমধ্যে ভোট কাস্ট হয়েছে 1100, এবং এটা প্রায় 1100 থেকে 1200-র কাছাকাছি চলে গেছে ইতিমধ্যেই। এবং সার্বিকভাবে যদি বলি পুরো এলাকার বা পুরো নির্বাচনী এলাকার যে ভোট চিত্র, সেখানে শহর কেন্দ্র অর্থাৎ শহরের প্রাণকেন্দ্রকে ঘিরে অর্থাৎ সাতমাথাকে ঘিরে আশপাশে যে ভোট কেন্দ্রগুলো আছে সেখানে ভোটার উপস্থিতি তুলনামূলক কম আমরা দেখেছি, কিন্তু শহরতলি এই এলাকাগুলোতে ভোটার উপস্থিতি বেশ ভালো যদি বলতে পারি। সেখানে প্রায় 35 থেকে 40% বা সেই ভোট কাস্ট ইতিমধ্যে হয়ে গেছে, এবং এদিকে অর্থাৎ শহরের মধ্যে প্রায় 20 থেকে 25-এর মধ্যে রয়েছে, অর্থাৎ কোনো জায়গায় আবার 25 থেকে 30-এর মধ্যে ভোট কাস্ট হয়েছে। তো যেই হোক, ভোট কাস্ট সব কিছু মিলিয়েই কিন্তু কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখিনি, এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে হয়নি। তবে এবারে নির্বাচনে যারা জিতবে, যিনি জিতবেন তার কাছে বগুড়াবাসীর
প্রত্যাশা কি সেইটা নিয়ে একটু আমি কথা বলছি। অনেক ভোটারই উপস্থিত হয়েছেন এই ভোট কেন্দ্রে, তো তাদের কাছে জানতে চাই যে যিনি জিতবেন তার কাছেই আপনাদের প্রত্যাশাটা কি? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, যিনি জিতবেন তার কাছে বগুড়াবাসীর প্রত্যাশা বগুড়াতে একটি বিশ্ববিদ্যালয় হোক, আমাদের বিমানবন্দরটা চালু হোক। যেহেতু রাস্তার জ্যামের জন্য আমরা সাধারণ জনগণ ঢাকাতে ভালোভাবে যেতে পারি না, বিমানবন্দরটা চালু হলে আমরা নির্দ্বিধায় যাতায়াত করতে পারবো। এবং আমাদের বগুড়া প্রায় 17 বছর সিটি কর্পোরেশন ঘোষণা হোক, এবং আমাদের বগুড়া প্রায় 17 বছরে কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। আমরা আশা করব তার মাধ্যমে। যত সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিল বগুড়াবাসী, সেটা বলতে চাইছেন। তো সেই ক্ষেত্রে বগুড়া আর কি উন্নয়নের কথা বলবেন বা কোন কোন বিষয়গুলো আপনাদের অগ্রাধিকার ভিত্তিতে রাখবেন? ইতিমধ্যে তো আমরা অনেকগুলো আশ্বাস পেয়েছি, আপনারা হয়তো জানেন। আমরা আরও নতুন কিছু চাই, সেগুলোর মধ্যে যেন অবশ্যই রাস্তাঘাটগুলো যেন দ্রুত সংস্কার হয়, রাস্তাঘাটগুলো যেন বড় হয়। আর সব থেকে বগুড়াবাসী একটা বিশেষভাবে বরাবরে আবদার করে আসছে, আমরা বগুড়া একটা নির্বাচিত সরকারের অধীনে প্রথম নির্বাচনে কারচুপি, অনিয়ম, জাল ভোটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। দুপুরে রাজধানী মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া ও শেরপুরের নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি। বলেন, সকালে বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে স্বাক্ষর নিয়েছে জোর করে। আরও অভিযোগ করেন, শেরপুরে এজেন্টদের জোর করে বের করে দিয়ে জাল ভোট দেওয়া হয়েছে। জাল ভোট ঠেকানোর জন্য প্রতিবাদ করায় জামাতের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। পুলিশ সেনাবাহিনীকে বারবার অনুরোধ করার পরও প্রতিকার পাওয়া যায়নি। এ সময় ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের বড় দল এখন ক্ষমতায়, তাদের অধীনে প্রধান নির্বাচনে এমন কারচুপি হলে আগামী দিনে স্থানীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে সন্দেহ আছে বলেও মন্তব্য করেন তিনি। একটা নির্বাচিত সরকারের দায়িত্বে পরিচালিত প্রথম নির্বাচনের খুবই দুঃখজনক ভোট কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেওয়া, সকালেই সিটে ভোট স্বাক্ষর নিয়ে নেওয়ার মতো অনেক আপত্তিকর ঘটনাগুলো ঘটেছে। দর্শক, স্থগিত হওয়া শেরপুর 3 আসনের নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, একটু জানতে চাই, জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন জাল ভোটের ঘটনা ঘটেছে। আপনি মাঠে রয়েছেন, মাঠের চিত্রটা একটু জানাবেন। নাসি, আমরা সকাল থেকেই শেরপুরের সেই আসনের দুটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে কিন্তু আমরা ঘুরেছি, এবং একই সাথে আমার সহকর্মী তিনিও ছিলেন, তারিকুল ইসলাম। আমি যেমন বিভিন্ন কেন্দ্র ঘুরেছি, একই সাথে তিনিও ঘুরেছেন। এই আপনি যে অভিযোগের কথা বলছিলেন, সেই অভিযোগের বিষয় কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু দুই পক্ষ থেকে করেছে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে করা। সেই বিষয়গুলো আরও একটু ক্লিয়ার শুনবো। আমাদের সহকর্মী রয়েছেন তারিকুল ইসলাম। আপনি বিভিন্ন কেন্দ্র ঘুরেছেন সকাল থেকে, বিভিন্ন জায়গায় আসলে জাল ভোটের অভিযোগ ছিল, পাল্টাপাল্টি অভিযোগ ছিল। সব মিলিয়ে আসলে এই অভিযোগটা কতটুকু সত্য, প্রার্থীরাও বলেছে। সাজিদ, আমরা সকাল থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রে কিন্তু নিজের চোখে অনেক ঘটনাগুলো দেখেছি। যেমন আমি সকালবেলা 7:30টার সময় কিন্তু জামাতের যে প্রার্থী মাসুদুর রহমান মাসুদ ভাই, ওনার নিজস্ব ভোট দেওয়া থেকে শুরু করে আমি কিন্তু তার সাথে নিজে কথা বলেছি। পরবর্তী সময় বিএনপির যে প্রার্থী মাহমুদুল হক রুবেল, ওনার ভোট দেওয়ার সময় আমার সেখানে উপস্থিত থাকার সুযোগ হয়েছে এবং আমি তার সাথে সেই সময় কথা বলেছি। তবে দুই পক্ষ কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করছে। জামাতের যে প্রার্থী তিনি বলছিলেন যে তার বেশ কিছু কেন্দ্রে তার এজেন্ট বের করে দেওয়া হয়েছে, তারপরে কিছু কিছু জায়গায় তার লোকজনের উপরে প্রেশার তৈরি করা হয়েছে, এমনটা কিন্তু তিনি বলেছে। তবে মাহমুদুল হক রুবেল তিনি কিন্তু আমাদেরকে যেটা বলেছেন, আসলে এই অভিযোগটা টোটালি মিথ্যা। এ ধরনের কোনো ঘটনা ঘটলে এটা দেখার জন্য প্রশাসন আছে, তিনি কিন্তু প্রশাসনের উপরেই কিন্তু দায়ভার বরঞ্চ আরো এড়িয়ে গেছেন। তিনি বলছেন যে আসলে আমরা তো চাই সুষ্ঠু ভোট।
এটা যিনি মাহমুদুর গ্রুপের তিনি বলছেন সুষ্ঠু ভোট, কোনো ধরনের এত কোনো ঘটনা যেন তার লোকেরাও যেন না করে তিনি কিন্তু এই ব্যাপারটাও কিন্তু প্রশাসনের উপরেই কিন্তু তিনি ছেড়ে দিয়েছেন। আর আমরা সর্বশেষ যে ভোটের যে তথ্য আমরা পেয়েছি, সকালবেলা কিন্তু ভোটের উপস্থিতি ছিল কম, পরবর্তীতে ক্রমশ কিন্তু ভোটের রেশিওটা আমরা আসলে পরে দেখতে বাড়ছে আস্তে আস্তে। সর্বশেষ আমরা যে তথ্য পেয়েছি সেটা হলো 39% ভোট এই পর্যন্ত কাস্টিং হয়েছে। সকাল 10টার দিকে আমরা পেয়েছি আর 11%, পরবর্তীতে আপনার 12টার দিকে আমরা পাইছি 26%, এবং সর্বশেষ আমি জেলা নির্বাচন কর্মকর্তার সাথে এবং রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম, তিনি আমাদেরকে জানিয়েছে যে 39% ভোট এই পর্যন্ত কাস্টিং হয়েছে। আর সাজিদ, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাজিদ। ধন্যবাদ তারিকুল ইসলাম। নান্সি, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী তিনি যেমন বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন, একই সাথে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে এখন পর্যন্ত অর্থাৎ দুপুর 2টা নাগাদ কিন্তু 39% কিন্তু ভোট পড়েছে, অর্থাৎ এখনো বাকি রয়েছে 2.5 ঘন্টা। আশা করছেন প্রার্থীরা নিশ্চয়ই বাকিটা আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তী সংবাদগুলোতে জানানোর চেষ্টা করব। সাজিদ সরকার, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে তারিকুল ইসলামকেও ধন্যবাদ। তারা দুজনেই আমাদেরকে আসলে জানাচ্ছিল স্থগিত হওয়া শেরপুর 3 আসনের নির্বাচনের সবশেষ খবরাখবর। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সংসদে অধ্যাদেশ পাশ হলে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে শেরপুর আর বগুড়ার নির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বলেন, বগুড়া ও শেরপুরের নির্বাচন ভালো হচ্ছে। শেরপুর বর্ডারের পাশে হওয়া বিজিবির সংখ্যা বাড়ানো হয়েছে। সায়েন্টিফিক মেথডে আমরা কেন্দ্রীয়ভাবে এটা মনিটর করছি। আপনারা দেখতেছেন, আপনারাও দেখতে পারেন। আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আপনারা দেখেছেন, সারা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে। এইটাও যাতে অন্তত ওর চাইতে ভালো ছাড়া যাতে খারাপ না হয়, এইটা আমরা জোর দিয়েছি। এবং ইনশাল্লাহ একদম সুন্দরভাবে, একদম স্মুথলি এই ইলেকশনটা যাতে হয়, সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি। ৭১-এর পর বাংলাদেশে সবথেকে বড় মানবাধিকার লঙ্ঘনের শিকার জিয়া পরিবার ও বিএনপি পরিবার, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দেশের সব মানুষের মানবাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সকালে সংসদের আলোচনায় এসব বিষয় উঠে আসে। সংসদের প্রথম অধিবেশনের ত্রয়োদশ দিনে দুপুর 2টা পর্যন্ত 11টি বিল পাশ হয়েছে, যার মাঝে 3টির বিরোধিতা করে বিরোধী জোটের সদস্যরা। চলমান সংসদে বিরোধী পক্ষকে কথা বলার সময় দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা। আর এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, আইন ও মানবাধিকারের ক্ষেত্রে বর্তমান সরকার দেশকে সামনের দিকে না এগিয়ে পেছনে নিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। নতুন সময়সূচিতে রবি, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস করবেন শিক্ষার্থীরা। শুক্রবার ছুটির দিন ছাড়া বাকি 3 দিন অর্থাৎ শনি, সোম, বুধ স্কুলে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা ক্লাস করবেন। বৃহস্পতিবার রাজধানীর দুনিয়ায় এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী। টিচাররা ক্লাস করাচ্ছে কিনা এটা আমি দেখবো, আমাকে দেখতেই হবে। স্টুডেন্ট রেসিপ্রোকাল কিনা এটা আমাকে দেখতে হবে না? এখন কি আগের দিন রয়েছে যে আমি ঘুরে ঘুরে দেখবো? এখন কি আগের দিন রয়েছে আমি হেলিকপ্টার নিয়ে যেতে হবে? আরে আমাদের মিডিয়া রয়েছে, ইন্টারনেট রয়েছে। তখন কি ইন্টারনেট ছিল? তখন মিডিয়া ছিল। এখন আমি রুমে বসে বসে দেখবো হঠাৎ করে কোন স্কুল কখন কি করছে, কোথায় কি কোন পরীক্ষা হচ্ছে, সেটা আমি রুমে বসে দেখব। হামের প্রকোপে সারা দেশে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 4 শিশু মারা গেছে। এছাড়া ময়মনসিংহে 3 এবং বরিশালে মৃত্যু হয়েছে 1 শিশুর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকা নিশ্চিত এবং সচেতনতা বাড়ালে সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে এখন পর্যন্ত হাম উপসর্গে মৃত্যু হলেও 50 জন শিশুর।
হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস জানান, গত 24 ঘন্টায় হাম উপসর্গে নতুন করে 27 জন রোগী ভর্তি হয়েছেন। হামের উপসর্গের সাথে সাথে তাদের অন্য কোনো জটিলতা থাকছে কিনা, এটা অপুষ্টিজনিত বা প্রাদুর্ভাবের কোনো একটি কারণ কিনা বা জনস্বাস্থ্যের জন্য কোনো একটি হুমকি কিনা, এই বিষয়টি নিয়ে আমার মনে হয় আরও বড় পরিসরে গবেষণা প্রয়োজন। ময়মনসিংহ মেডিকেলে গত 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে হামে 10 জন শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশু রোগীর চাপ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, বর্তমানে হাসপাতালে 52 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। এটা ট্রিটমেন্ট হচ্ছে মূলত হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। যদি কোনো কমপ্লিকেশন না হয়, যদি নিউমোনিয়া না হয়, যদি ডায়রিয়া না হয়, যদি এনকেফেলাইটিস ডেভেলপ না হয়, তখন আমরা হামের যে ট্রিটমেন্ট, সিমটোমেটিক ট্রিটমেন্ট, রিপোর্ট আসুক না আসুক, আমরা কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিচ্ছি। গেল 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে এক রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে 26 জন রোগী। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে হাম আক্রান্ত হয়ে মোট 10 জনের মৃত্যু হয়েছে। এখনো জ্বর কমে নাই, আর ওই পাতলা পায়খানা আছে, কাশেও, ঠান্ডা, বমি করে, এখনো কোনো পরিবর্তন হয়নি। ঔষধ কি দেয়? ঔষধ দেয় ওই সেলাইন দেয়, 2 ইঞ্জেকশন, আর তো আমরা বাইরে দিয়ে কিনে আনি। নেত্রকোনায় গত 24 ঘন্টায় নতুন করে আরও 13 জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে মোট 164 জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। হাম উপসর্গ নিয়ে ফেনীতে 13 শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসকরা জানান, হাম উপসর্গ থাকায় ভর্তি শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নূর তাজবিন নীর, 71। সারা দেশে জ্বালানি সংকট কাটেনি। অধিকাংশ পাম্প বন্ধ থাকছে সরবরাহ না থাকার অজুহাতে। যেগুলো চালু আছে সেখানেও সকাল থেকে লাইন দিয়ে প্রয়োজনীয় তেল পাচ্ছেন না ক্রেতারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জামালপুরের পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি নেওয়াজ আমিন দাবি করেন, জেলার 19টি পেট্রোল পাম্পের মধ্যে অর্ধেক পাম্পও নিয়মিত তেল বরাদ্দ পাচ্ছে না। এতে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক এবং কৃষকরা। নড়াইলে জ্বালানি তেল নিয়ে ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসন নিয়ম মাফিক তেল দিচ্ছে না। দীর্ঘ সময় লাইনে থেকে তেল নিতে না পারায় ক্ষোভ জানান ক্রেতারা। আপনার সামনে আছে বোতলে তেল দিচ্ছে, আমরা লাইনে দীর্ঘ ঘন্টা থেকে আমরা সকাল 6টায় আসছি, এখন আমরা সেই জায়গাতে এখনো নড়তে পারি না। রাজবাড়ীর বেশিরভাগ পাম্পে তেল নেই। বৃহস্পতিবার সকালে ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে লম্বা লাইন দেখা যায়। ডিজেল নাই, পেট্রোল নাই, অকটেন নাই, তা কিভাবে চালাবো গাড়ি? 1600 টাকা 1800 টাকা পাখি টেলারে চার্জ দিতেছে। এই তেলের সংকটে তেল কি দেশে নাই? এত লম্বা লাইন হতো না, যদি পর্যাপ্ত তেল থাকতো আর দেওয়া হতো। যশোরে দিন দিন তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। অনেক পাম্পে তেল না থাকলেও তেল সরবরাহে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। এইভাবে আসলে হয় না। এই সকাল 10টায় 9টার সময় গাড়ি রাখছি, এখন শুনছি 12টায় তেলের গাড়ি আসবে, এই অপেক্ষায় আছি। সাধারণ জনগণ যারা আমরা তেল নিতে আসছি, অনেকক্ষণ লাইনে দাঁড়ায় থাকার পরও আমরা সিকোয়েন্স অনুযায়ী তেল নিতে পারছি না। জয়পুরহাটে তেল সংকটে বন্ধ রয়েছে বেশ কয়েকটি পাম্প, আর যেগুলো খোলা আছে সেগুলোতে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। কুষ্টিয়ায় তেল সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে ভোগান্তি চরমে পৌঁছেছে। এতে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আমি এখানে প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে আছি তেলের জন্য, কিন্তু অকটেন পেলাম না। অনেকে দাঁড়ায় আছে, অনেকে চলে গেল, আমিও চলে যাচ্ছি, তেল নেই। মানিকগঞ্জে 15টি ফিলিং স্টেশন থাকলেও প্রতিদিন তেল দেয়া হচ্ছে 2 থেকে 3টি ফিলিং স্টেশন থেকে। সেখানে বন্ধ, এখানে আসলাম 2 ঘন্টা যাবত এখানে সিরিয়াল। প্রত্যেকদিন 2-3 বার করে মারামারি আছে, লেগেই থাকে মারামারি। জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে সুনামগঞ্জের পরিবহন খাতে। ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। তেলের অত্যন্ত খুব বেশি খাইছে, ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়াইয়া থাকে। আজকে তো আমার স্কুলে ছুটি নিয়ে আসছে, এই যে তেল নিয়ে যাবো, এখন আমি অনেকটা দূরে যাব। মৌলভীবাজারের জুরিতে অবৈধভাবে মজুত করা 1430 লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুরি উপজেলার মেসার্স ইউনিক ট্রেডার্স নামক একটি প্যাক পয়েন্টে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। আল ইমরান, 71। রপ্তানিমুখী শিল্পে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে সরকারকে চিঠি দিয়েছে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বিটিএমএ।
সংগঠনটি মনে করে প্রয়োজনীয় জ্বালানি না পেলে কারখানা বন্ধ হয়ে আন্তর্জাতিক বাজার হারাতে পারে বাংলাদেশ। অন্যদিকে ব্যবসায়ী নেতা এবং অর্থনীতিবিদরা বলছেন, বিকল্প উৎস থেকে জ্বালানি এনে শিল্পের চাকা সচল রাখতে হবে, না হলে বেকারত্ব এবং মূল্যস্ফীতি বাড়বে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। পরিবেশ বান্ধব এই পোশাক কারখানা প্রয়োজনের প্রায় 20% বিদ্যুৎ উৎপাদন করে সৌর প্যানেল দিয়ে, বাকিটা আসে জাতীয় গ্রিড থেকে। কারখানাটি 60টি জেনারেটর এবং 3টি বয়লার চালাতে প্রতি ঘন্টায় ডিজেল লাগে 500 লিটার। লোডশেডিং হলে পুরো কারখানা চালাতে দৈনিক ডিজেল লাগে প্রায় 5,500 লিটার। কর্তৃপক্ষ বলছে, বন্দরে পণ্য আনা নেওয়ায় পরিবহন বাবদ দিনে লাগে আরও 1800 লিটার ডিজেল। মধ্যপ্রাচ্য যুদ্ধের পর বিভিন্ন জায়গায় চাহিদা দিয়েও প্রয়োজনীয় ডিজেল মিলছে না। ডিজেল পেট্রোলিয়াম যদি না থাকে তাহলে আমাদের সব কিছুতেই ব্যাহত হবে। ফ্যাক্টরি চালাইতে পারবো না, ট্রান্সপোর্টগুলো চলবে না, আমরা ঠিক টাইমে ম্যাটেরিয়াল আনতে পারবো না, ডেলিভারি দিতে পারবো না, সব মিলেই প্রবলেম। কারখানার মালিক জানান, জ্বালানির বাইরেও বিভিন্ন উপজাতের দামও বেড়েছে, ফলে সামনের দিনে এই খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ম্যাটেরিয়ালের প্রাইস প্রায় 20% বাড়ানোর জন্য আমাদের যারা সাপ্লায়ার তারা বলছে যে এই ভেসেলগুলি আসছে প্রায় $1,600 থেকে $2,600 হচ্ছে, তাতে আমাদের খরচ বাড়ছে। এইভাবে চলতে থাকলে নেক্সট 2-3 মাস পরে আমরা একটা নেগেটিভ একটা ট্রেন্ড দেখব আমাদের এই শিল্পের উপরে। এমন পরিস্থিতিতে রপ্তানিমুখী শিল্পের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ করতে সরকারকে চিঠি দিয়েছে টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএমএ। এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিগুলা যে ধরনের জ্বালানি তার দরকার সেটা হলো ডিজেল আর হলো গ্যাস। এই দুইটা জ্বালানি যাতে আমাদের নিরবিচ্ছিন্ন দেওয়া হয়। যদি আমি এই মুহূর্তে বায়ারদেরকে বলি আমি দিতে পারবো না, এই অর্ডারটা কিন্তু আমার অন্য দেশ নিয়ে নেবে, না হলে দেখা যাবে আমাদের প্রচুর লোক জব হারাবে, ব্যাংকগুলো কলাপস করবে। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি বলছেন, সরবরাহ স্বাভাবিক রাখার জন্য জ্বালানির দামও বাড়ানো যাবে না। কয়েক বছর কিন্তু প্রচুর প্রফিট করেছে আমাদের পেট্রোবাংলা। তা আমি অনুরোধ করব যে সরকার যেন এগুলি দামগুলি না বাড়ায়। বিকল্প ব্যবস্থা হিসেবে অন্যান্য সোর্সগুলি থেকে আমাদের এখন সোর্স করা যেতে পারে। যতটুকু সম্ভব জনগণের পাশে এবং ব্যবসায়ীদের পাশে সরকারের দাঁড়াতে হবে। বর্তমান রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহে শিল্প খাতকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ এই ব্যবসায়ী নেতার। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে হঠাৎ করেই উধাও হয়ে যাচ্ছে ম্যানহোলের ঢাকনা। অরক্ষিত এসব ম্যানহোল প্রতিনিয়ত তৈরি করছে দুর্ঘটনার ঝুঁকি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, চুরি ঠেকাতে লোহার পরিবর্তে ফাইবারের তৈরি ঢাকনা স্থাপন করবেন তারা। কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মনে করেন, এর ফলে ম্যানহোলের ঢাকনা চুরি একেবারে কমে আসবে। আব্দুল করিমের ছবিতে শাহনেওয়াজ ইমতিয়াজের বিশেষ প্রতিবেদন। কলাবাগান থানার মাত্র 200 মিটার দূরেই উন্মুক্ত অবস্থায় পড়ে আছে এই ম্যানহল। নিরাপত্তাহীন এই গর্ত যেন পথচারীদের জন্য এক নীরব মৃত্যুফাত। আমি একবার দেখছিলাম এখানে চাপাতি নিয়ে দাঁড়ায় আছে, আরেকজন ম্যানহোল খুলতেছে, অর্থাৎ ওই পাশের একটা ম্যানহোল ছিল এটা। এরপর ঈদের সময় দেখি এই ম্যানহোলটা এরকম করে খুলে নিয়ে গেছে। যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। গোডাউন থেকে টাইসলে আসার সময় এই চালাবার ভিতরে এক চাকা পড়া, সাইডে লোক ছিল, ওই লেবারে ঠ্যাং ভেঙে গেছে। তবে শুধু কলাবাগান নয়, তেজগাঁও মোড়, বিজয়নগর, এমনকি রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ এলাকাতেও ম্যানহলের ঢাকনার দেখা মিলছে না। দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের শেষ ভরসা গর্তে দাঁড় করিয়ে রাখা বাঁশ বা লাঠি। আমি এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করি, আমি এটা দেখি যে এইভাবে প্রতিদিনই বৃষ্টি বাদল হয়, তো এখানে পানি ওরকম নিতে পারছে না। এই রাস্তার যত পানি আছে সব এই ম্যানহোল দিয়ে নামে, তখন বোঝা যায় না আর কি এটা যে রাস্তা না ম্যানহোল। তো অনেকজনে এই জায়গায় পা দেয়, পা দিয়ে নিচে পড়ার সম্ভাবনা থাকে। এ যেন ঢাকার দীর্ঘদিনের ভোগান্তির চিত্র। সিটি কর্পোরেশন ম্যানহলের ঢাকনা বসালেও কিছুদিনের মধ্যেই সেগুলো চুরি হয়ে যায়। এবার বিকল্প ব্যবস্থার পথে সিটি কর্পোরেশন। লোহার যে ম্যানহোলের কাভার, এটা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা বানাই এবং এগুলি আমরা স্থাপন করি। বাট এটা মেইন একটা সমস্যা যেটা হচ্ছে, অলমোস্ট প্রতিদিনই প্রতিটা ওয়ার্ড থেকে আমাদের এগুলি চুরি হচ্ছে। সো এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি যে আমরা ফাইবারের ম্যানহোলের ঢাকনা লাগানো যায় কিনা। সো আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল হয়েছি। যখন রিপ্লেসমেন্টের প্রয়োজন হবে আমরা কিন্তু ফাইবারেরটা লাগাবো। সো আলটিমেটলি আমাদের এই লাগানোর ফলে যেটা হবে, চুরি রোধ করা সম্ভব হবে। আর পাশাপাশি আমাদের সিটি কর্পোরেশনের যে অপচয়, অনেক অংশে এই অপচয়টা রোধ করা সম্ভব হবে। রিসাইক্লিং করে তৈরি করা প্লাস্টিকের এই ঢাকনা বসানোর আগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরামর্শ নিয়েছে সিটি কর্পোরেশন। যেখানে যেই ক্যাটাগরির
ম্যানহোলের ঢাকনা লাগানোর দরকার, সেই ক্যাটাগরির ঢাকনা আমরা বুয়েট থেকে টেস্ট করে নিয়ে আসছি এবং টেস্টে কোয়ালিফাইড হয়েছে। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার হাওর অঞ্চলের ৬ উপজেলার কয়েক হাজার হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও ফসলে পচন ধরতে শুরু করেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন হাজারো কৃষক। মির্জা হৃদয় সাগরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বিস্তীর্ণ হাওরে জমেছে বৃষ্টির পানি, তলিয়েছে ক্ষেতের পাকা ধান। এরই মধ্যে সেই ধানে পচন ধরতে শুরু করেছে। হাওরের জেলা নেত্রকোনা, এখানকার কলমাকান্দা, আটপাড়া, কেন্দুয়া, মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলায় একমাত্র ফসল বোরো ধান ঘিরে সারা বছরের খাদ্য মজুত করে কৃষক। তবে এবার আগাম বন্যা ও জলাবদ্ধতার কারণে ক্ষতির মুখে পড়েছেন তারা। তাদের শঙ্কা, দ্রুত পানি না নামলে বাকি ফসল ঘরে তোলা কঠিন হবে। হাজার হাজার একটু জমি বৃষ্টির পানি কারবাড়ি খালিতে যায় ডুবে যেতেছে। আদা পাকনা এবং কিছু কিছু এখনো থোর হয়েছে, এই অবস্থায় আছে। হয়তো 15 থেকে 20 দিনের মতন সময় দিলে কৃষক পর্যাপ্ত পরিমাণ ধান ফসল গড়ে তোলা শুরু করলো। যে পানিটা হয়েছে এই পানিটা আমরা 3 ভাগের 1 ভাগ গেছে আর 1 ভাগ আছে কাছে। অনেকে স্বেচ্ছাশ্রমে খালে বাঁধ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করছেন। এক সপ্তাহ ধরে আমরা বান্ডা দিতে আছি, এই বান্ডা অনেক গভীর, এখনো বর্তমানে ধরেন 17 থেকে 18 ফুট পর্যন্ত পানি আছে। 3 দিন ধরে না খায়া না লই আমরা এই শ্রম দিতে আছি, কিন্তু আমরা এখনো বাঁধ রক্ষা করার মতন কিন্তু লাইন করতে পারতাছি না। যে বৃষ্টির পানিটা ওইটা গড় বা হাওড়ে চলে যাওয়ার জন্যই এখানে আমরা আটকাই দিচ্ছি। এখানে কোনো সরকারি অনুদান নাই, অনুদান না থাকার কারণে কোনো নেতারাও আমরা হেল্প হচ্ছে না করার কারণে আমরা এই এলাকার কৃষকগুলো এই বাঁধ নির্মাণ করতেছি। হাওর অঞ্চলের কৃষকদের সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি তুলেছেন খোদ কৃষি কর্মকর্তারাই। এখন যে অবস্থায় আছে ধানটা কাটতে পারবে না পানি না শেষলে, আর যে অবস্থায় আছে বৃষ্টি না হইলে ধান ডুববে না, এই পরিস্থিতিতে আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই দিছি। কৃষকদের দুর্গত এলাকা ঘুরে দেখেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দ্রুত তিনি এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের কাছে আহ্বান জানাবো, অনতিবিলম্বে আমাদের এই হাওর অঞ্চলে এসে কৃষকদের সাথে কথা বলে যেন কার্যকর পদক্ষেপ নেন। কৃষি অফিসার তথ্য মতে জেলায় মোট বোরো আবাদ হয়েছে 1,85,547 হেক্টর জমিতে, যার মধ্যে হাওরে আবাদ হয়েছে 45,000 হেক্টর জমি। শান্তা ইসলাম, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।